ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, সকলকে এমবি আক্স একাডেমিতে স্বাগত। আজ আমাদের যে ক্লাসটা হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকে আমাদের বেসিক অফ ইংলিশের লাস্ট ক্লাস, অর্থাৎ 4th নম্বর ক্লাস। আজকে এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট, এই দুটি জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি, রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস এর মধ্যে ডিফারেন্সটা কি, এই দুটি টপিকের মধ্যে আজ আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা টেন্স সম্পর্কে একটা সাধারণ আইডিয়া নিয়েছি। চলো আজকের ক্লাস শুরু করছি। এখানে আমি লিখলাম হি ইজ সরি হি মেট এ পোয়েট। হি মেট এ পোয়েট মানে কি, সে একজন কবির সঙ্গে সাক্ষাৎ করেছিল। হি মেট এ পোয়েট মানে সে একজন কবির সঙ্গে সাক্ষাৎ করেছিল। এখানে মধ্যে কি কি রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে রয়েছে সাবজেক্ট, তারপর কি রয়েছে ভার্ব, তারপর কি রয়েছে অবজেক্ট। তাহলে কি আমরা এর আগের দিন দেখেছি একটা সেন্টেন্স গঠিত হয় মূলত সাবজেক্ট ভার্ব অবজেক্ট দ্বারা। এখানে যখন অ্যাকশন ভার্ব রয়েছে, কি রয়েছে, এটা একটা অ্যাকশন ভার্ব, কি এই অ্যাকশন ভার্বের পরে যেটি থাকে সেটিকে সাবজেক্ট বলা হবে। যেমন কি হি মেট এ পোয়েট, তাহলে এখানে হিটা সাবজেক্ট, মেটটা ভার্ব, আর এ পোয়েটটা অবজেক্ট। বুঝাতে পারলাম? এবার দেখো যদি থাকে হি ইজ অথবা ওয়াজ এ পোয়েট, মানে কি দেখো হি ইজ এ পোয়েট মানে সে একজন কবি, সে নিজেই, ব্যক্তি নিজেই। হি ওয়াজ এ পোয়েট বা সে একজন কি একটা কবি ছিলেন। তাহলে যখন কোনো ব্যক্তি কি করা হয়, তার নির্দিষ্ট বর্ণনা বা পরিচয় বা গুণ প্রকাশ পায়, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা এর আগের দিন শিখেছি সিম্পল, প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার, সেই যে সিম্পল সেখানে আমরা ওয়াজ, ওয়ার, অ্যাম, ইজ, আর এইগুলো কিন্তু ব্যবহার করতে শিখেছি। তাহলে যে সেন্টেন্সের মধ্যে অ্যাকশন ভার্ব থাকে না, শুধুমাত্র হেল্পিং ভার্ব বা বিভার্ব থাকে, সেই ক্ষেত্রে প্রথমে কি হয়, প্রথমে এটা সাবজেক্ট, এইটা বিভার্ব, আর এই অংশটা দেখো এর আগেরটাতে দেখলাম এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। কিন্তু যখন সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব থাকে না, ইজ মানে বিভার্ব গুলো থাকে, তখন তারপরে সেটা আর অবজেক্ট হয় না, সেটা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। সেটি হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা এই দুটি সেন্টেন্সের মধ্যে কি ডিফারেন্স বুঝলাম। প্রথমে দেখেছি যে হি মেট এ পোয়েট, তিনি একজন কবির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এখানে সাবজেক্ট হি, ভার্ব মেট, আর এ পোয়েট এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। মানে তিনি একটা আলাদা ব্যক্তি এবং পোয়েট একটা আলাদা ব্যক্তি, তার সঙ্গে এই সাবজেক্টের সাক্ষাৎ হয়েছে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে কি রয়েছে, হি ইজ এ পোয়েট মানে ব্যক্তি নিজেই তার নিজের পরিচয় পাচ্ছে বা নিজের গুণই প্রকাশ পাচ্ছে। হি ইজ এ পোয়েট, সে একজন কবি। হি ওয়াজ এ পোয়েট, সে একজন কবি ছিলেন। তাহলে এই যে হি আর এই পোয়েট, এই ব্যক্তি দুটো তো একই, তাই এই ক্ষেত্রে ভার্বের পরে সেটা অবজেক্ট হবে না, সেটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পারলাম? দেখো কি লেখা আছে, ইংরেজি গ্রামারে খুঁটিনাটি সাবজেক্ট কমপ্লিমেন্ট, বেসিক অফ ইংলিশ গ্রামার, সাবজেক্ট কমপ্লিমেন্ট এন্ড ভার্ব। সাবজেক্ট কমপ্লিমেন্ট বনাম অবজেক্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট, এই জিনিসটা কি একটু আগে আমরা ধারণা নিয়ে এসেছি। এবার আমরা ভিজুয়াল দৃষ্টিতে দেখে নেব, আমরা ছবির মাধ্যমে বুঝে নেব জিনিসটা। দেখো কি রয়েছে, প্রথমে এম, আর, ইজ, ওয়াজ, ওয়ার, এর পরে যা বসে, এগুলো কি হয়, এগুলো হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর তারপরে দেখো এখানে একটা
ব্যক্তির ছবি রয়েছে, কি রয়েছে? রাহুল। কি রয়েছে? রাহুলের একটা ছবি। এখানে কি হয়েছে? এ ডক্টর। এখানে ডক্টরটা কে? ডক্টরটা রাহুল নিজেই। ডক্টরটা রাহুল নিজেই। তাই এটা কি? এটা হচ্ছে এই যে ডক্টর, এই ডক্টরটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তারপরে দেখো, এই ব্যক্তিটা রাহুল, আর এটা একটা আলাদা ডক্টর। এই রাহুল ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করেছে, তাহলে একটা একটা আলাদা ব্যক্তি, এটা একটা আলাদা ব্যক্তি। তাই এবার এর ভার্বের পরে এই যে ডক্টরটা, এখানে ডক্টরটা এই অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। বুঝতে পারলাম? তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্য কি? দেখো, সাবজেক্ট কমপ্লিমেন্টে কি করে, কি বলছে? সাবজেক্ট মানে কি বললাম আগে? এক্সাম্পলটা পড়ছো, রাহুল ইজ এ ডক্টর, মানে কি? রাহুল একজন ডাক্তার। এটি রাহুলের অবস্থাটা বোঝাচ্ছে। কার অবস্থা? সাবজেক্টের অবস্থায় বোঝাচ্ছে। তাহলে কি দেখো, এম আর ইজ ওয়াজ ওয়ার এর পর অবজেক্ট বসে না, সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। কি বসে? সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এটা মাথায় রাখবে। এক্সাম্পলটা দেখো, রাহুল একজন ডক্টর। তাহলে কি হলো? রাহুল ইজ এ ডক্টর। তাহলে রাহুলটা কি? রাহুলটা এখানে সাবজেক্ট। তারপরে ওই যে ইজ, আর, এম, ওয়াজ, ওয়ার, এগুলোর কি হয়? এরপরে সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়। তাই এই ডক্টরটা অবজেক্ট নয়, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পারলাম? তাহলে আরেকবার বুঝে নি। দেখো, যে সমস্ত ব্যক্তি নিজের অবস্থায় বোঝায় এবং যে মানে যে সাবজেক্টের সঙ্গে এম, আর, ইজ, ওয়াজ, ওয়ার বসে, তারপরে অবজেক্ট বসে না, তারপরে বসে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার দেখো, অ্যাকশন ভার্বের পরে যা বসে, অর্থাৎ অবজেক্ট, এটি একটি অ্যাকশন ভার্বের সাথে যুক্ত। মেট একটি অ্যাকশন ভার্ব। তাই এই ডক্টর এখানে একটি অবজেক্ট। কারণ কি বোঝালাম? এই ব্যক্তিটা, এই রাহুল একটা আলাদা ব্যক্তি, ডক্টর একটা আলাদা ব্যক্তি। এই রাহুলের গুণ কিন্তু বা রাহুলের অবস্থা বোঝাচ্ছে না, তাই এখানে ডক্টরটি হবে একটি অবজেক্ট। দেখো কি বলেছেন, রাহুল একজন ডাক্তারের সাথে দেখা করেছিল। তাহলে এটার ইংলিশ কি হবে? রাহুল মেট এ ডক্টর। তাহলে রাহুল এখানে সাবজেক্ট, রাহুল সাবজেক্ট, মেট ভার্ব, আর ডক্টরটা অবজেক্ট। তাহলে কি হলো? এখানে রাহুল একটা আলাদা ব্যক্তি, ডক্টর একটা আলাদা ব্যক্তি। তাই আমরা কি করলাম? তাই এখানে রাহুলের এক্সাম্পলটা দিয়ে বোঝো, রাহুল একজন ডাক্তারের সাথে দেখা করেছিল। তাহলে এটির ইংলিশটা কি হবে? রাহুল মেট এ ডক্টর। তাহলে এখানে রাহুল সাবজেক্ট, মেট ভার্ব, আর এই ডক্টর এটা অবজেক্ট। দেখো, দুটো খুব সুন্দর ছবির মাধ্যমে আমরা বুঝে নিলাম। একটা ওয়ে কি রয়েছে? একটা ওয়েতে যেটা রাহুল নিজেই ডক্টর, অর্থাৎ রাহুলের অবস্থাটা বোঝাচ্ছে। তাহলে এখানে হচ্ছে ডক্টরটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ রাহুল ইজ এ ডক্টর। আর অ্যাকশন আরেকটা ওয়েতে দেখো, আরেকটা ওয়েতে কি বলছে? রাহুল একজন ডাক্তারের সঙ্গে দেখা করেছিল। রাহুল নিজে কিন্তু ডক্টর নয়, রাহুল একটা আলাদা ব্যক্তি, ডক্টর একটা আলাদা ব্যক্তি। রাহুল একজন ডাক্তারের সঙ্গে দেখা করেছিল, রাহুল মেট এ ডক্টর। রাহুল সাবজেক্ট, মেট ভার্ব, এ অবজেক্ট। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম স্যার। তারপর দেখো কি আছে। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এটার ইংলিশ কি হবে? কি হবে স্যার? ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। দেখি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। এখানে যে বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি একটা কি বোঝাচ্ছে? একটা বৃষ্টি কি? বৃষ্টি এখানে একটা সাবজেক্ট, এই সরি,
বৃষ্টি কি একটা ঋতু, তাই তো? বর্ষাকাল, মানে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। দেখো এখানে আমরা সাবজেক্ট হিসেবে কি বসিয়েছি, ইট বসিয়েছি। কি বসিয়েছি? ইট বসিয়েছি। এই যে ইট, ইটটা সাবজেক্ট হিসাবে বসবে কোন কোন ক্ষেত্রে সেটা আমরা জেনে নেব। এই ইটটা যে সমস্ত ক্ষেত্রে বসে সাবজেক্ট হিসাবে তাকেই বলা হয় ডামি সাবজেক্ট। কি সাবজেক্ট? ডামি সাবজেক্ট। ডামি সাবজেক্ট। দেখো ডামি সাবজেক্ট ইট, কখন ডামি সাবজেক্ট ইট ব্যবহৃত হয়? দেখো কি রয়েছে, দিন, তারিখ, মাস, বছর, ঋতু বা পরিবেশ সম্পর্কে বলতে সাধারণত ব্যবহৃত হয়। তাহলে কি বুঝলাম? তাহলে একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেটা কি দেখলাম? একটা ঋতু সম্পর্কে পেয়েছি, তাই না? যে এখন বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং। বা এখানে দেখো একটা এক্সাম্পল রয়েছে, আগামীকাল ছুটি থাকবে। তাহলে কি এটা দিন হিসাবে ব্যবহৃত হয়েছে? তাহলে কি দিন, তারিখ, মাস, বছর, ঋতু বা পরিবেশ, সরি একটু ভুল হয়েছে, এই যে বৃষ্টি হচ্ছে এটা পরিবেশের সঙ্গে সম্পর্কিত। তাহলে এগুলো ওই যে ঋতু বা পরিবেশ সম্পর্কে বলতে সাধারণত ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ইট, ইটটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এই ইটটাকেই বলা হয় ডামি সাবজেক্ট। কি সাবজেক্ট? ডামি সাবজেক্ট। বুঝতে পারলাম? তাহলে দেখো কি রয়েছে, আগামীকাল ছুটি থাকবে। তাহলে আগামীকালটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে? এটা দিন হিসাবে। তাহলে যখন দিন হিসাবে ব্যবহৃত হবে তার সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করতে হবে। তাহলে এটার ইংলিশ কি হবে? ইট উইল বি এ হলিডে টুমরো। বুঝতে পারলাম? ইট উইল বি এ হলিডে টুমরো। তারপরে দেখো আরেকটা কি আছে, দেয়ার। দেয়ার কখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে? কোন স্থানে কেউ বা কিছু উপস্থিত আছে বা ছিল বোঝাতে ব্যবহৃত হয়। একটি গ্রামে একজন দরিদ্র কৃষক ছিল। কি হয়েছে? দেয়ার দেয়ার ওয়াজ এ পোর ফার্মার ইন এ ভিলেজ। দেয়ার ওয়াজ এ পোর ফার্মার ইন এ ভিলেজ। ধরো একটা এক্সাম্পল দিলাম যে মাঠে গরুগুলি ঘাস খাচ্ছে, বা সরি মাঠে 6টি গরু রয়েছে। কি বললাম? মাঠে 6টি গরু রয়েছে। তাহলে এটা ইংলিশ হবে দেয়ার আর 6 কাউজ ইন দা ফিল্ড। বুঝতে পারলাম? তাহলে কি কোন স্থানে কেউ বা কিছু উপস্থিত আছে বা ছিল বোঝাতে সাবজেক্ট হিসাবে প্রথমে আমরা দেয়ারকে ব্যবহার করব। বাক্যে শুরু করতে সাহায্য করে এবং এটি বাক্যের ডামি সাবজেক্ট। তাহলে ইট আর দেয়ার এগুলো কি? এগুলো হচ্ছে কি বাক্যের ডামি সাবজেক্ট। কি সাবজেক্ট? ডামি সাবজেক্ট। তাহলে আমরা দুটি জিনিস এখানে কমপ্লিট করলাম। কি কি? একটা সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর একটা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। আর একটা কি জিনিস করলাম? ডামি সাবজেক্টটা কমপ্লিট করলাম। এবার দেখো ভার্ব। আমি এখানে একটি ভার্ব লিখলাম, গো, ওয়েন্ট, গন। কাট, 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 কাট। প্লে, প্লেড, প্লেড। দেখো প্রথমে কি রয়েছে, দেখো কোনো নিয়মই ফলো করে নিয়ে গো, গো একটা মেন ভার্ব, তাই তো? বা আমরা V1 যাকে বলে চিনি। তারপরে দেখো কি আছে, ওয়েন্ট যেটা V2 অর্থাৎ পাস্ট ফর্ম, আর একটা V3 গান, যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। দেখো এই যে দুটি ভার্বের সঙ্গে এর কিছু মিল নেই, নির্দিষ্ট নিয়ম ফলো করেনি। তারপরে দেখো কি রয়েছে, কাট, 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 তিনটে একই রূপ, যেগুলো কোনো প্রকার নিয়ম ফলো করে না সেগুলি হলো ইররেগুলার ভার্ব। কি ভার্ব? ইররেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। তাহলে কি প্রথমটা V1, তারপরে V2 অর্থাৎ পাস্ট,
আর এটা V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তারপরেরটা দেখো প্লে, প্লেড, প্লেড। যে সমস্ত ভার্ব যখন পাস্ট অতীত বোঝাতে বা V2 বা V3 ব্যবহার করা হয়, তখন তার সঙ্গে সেই ভার্বটির সঙ্গে ডি বা ইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয়, তখন সেই সমস্ত ভার্বকে বলা হয় রেগুলার ভার্ব। এবার বলা হয় রেগুলার ভার্ব। দেখো কি রয়েছে, ভার্বের প্রকারভেদ। ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা কি, একটা রেগুলার ভার্ব আর একটা ইররেগুলার ভার্ব। V2 ও V3 রূপ তৈরি করতে মূল ভার্বের শেষে ইডি যুক্ত হয়। কি হয়? ইডি যুক্ত হয়। তাহলে রেগুলার ভার্ব কোনগুলো? যে সমস্ত ভার্বের সঙ্গে ইডি যুক্ত করতে হয় বা ইডি যুক্ত হয় তাকে বলা হয় রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্বটা কি? এদের পরিবর্তনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, রূপ ভিন্নভাবে পরিবর্তিত হয়, নির্দিষ্ট নিয়ম নেই। ওই যে একটু আগেই বললাম গো ওয়েন্ট গান, কাট কাট কাট, নির্দিষ্ট কিন্তু কিছু নিয়ম নেই, ভিন্নভাবে পরিবর্তিত হয়, সেগুলোকে বলা হয় ইররেগুলার ভার্ব। তার রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্বের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম। দেখো একটা এক্সাম্পল দেখো, ওয়াক। দেখো ব্যক্তিটি মনে হচ্ছে যেন হাঁটে, তাই তো? তারপর দেখো ওয়াকড, ব্যক্তির হাঁটছিল, এখন সে পৌঁছে গেছে, সে হেঁটে হেঁটে এসে তার অফিসে পৌঁছেছে। ওয়াকড পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো কি হয়েছে, ওয়াক V1, ওয়াকড তার সঙ্গে ইডি যুক্ত হয়েছে, এটা V2 বা পাস্ট। তার সঙ্গে তারপরে দেখো ওয়াকড, এটা V3 বা যার সঙ্গে, যেটা পাস্ট পার্টিসিপল, যার সঙ্গেও ইডি যুক্ত হয়েছে। তাহলে যেগুলি V2 এবং V3 রূপ তৈরি করতে গেলে মূল ভার্বের সঙ্গে ইডি যুক্ত হয়, সেগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব কোনগুলো? যেগুলো নির্দিষ্ট নিয়ম মানে না। যেমন দেখো এবার কাট কাট কাট, এটা কি? এটা এটা ইররেগুলার ভার্ব, কাট কাট কাট। তারপরে দেখো কি রয়েছে, V1 এ গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান, তাহলে কি? গো মানে কি? যাওয়া। এখানে দেখো তিনটি V1, V2 এবং V3, দেখো তিনটি দেখো একরকম নয়, তিনটি কিন্তু একরকম নয়। দেখো এই যে কাট কাট কাট, দেখো সব কটার মধ্যে ইকুয়াল দেওয়া রয়েছে, V1, V2 এবং V3 তিনটেই কিন্তু একই রূপ। কিন্তু এবার দেখো V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V3। আর দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, গো, গো নট ইকুয়াল টু V2, মানে কি হলো? ওয়েন্ট, ওয়েন্ট নট ইকুয়াল টু V3, ওয়েন্টার পরে আবার V3 কি হয়ে গেল? গান। তার মানে একটার সাথে একটাও মিল নেই, দেখো এটাও আলাদা এটাও আলাদা। তাহলে গো ওয়েন্ট গান। তারপরে দেখো লার্ন, লার্নড, লার্নড, V1 নট ইকুয়াল টু V2, মানে কি? লার্ন আর লার্নড এর মাঝে কিন্তু মিল নেই, কিন্তু V2 আর V3 এই দুটো ইকুয়াল টু। তাহলে এটা কি বুঝলাম? লার্ন, লার্নড, লার্নড। দেখো কি বলছে, দ্বিতীয় এবং তৃতীয়টি একই রূপ থাকে। তারপরে দেখো V1 কাম, কেম, কাম, অর্থাৎ এটা একটু, এইটা নট ইকুয়াল হবে, এটা নট ইকুয়াল টু হবে আর এটা ইকুয়াল টু হবে। অর্থাৎ কি? দেখো এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা দেখো কি রয়েছে, কাম, কেম, কাম, কাম, কেম, কাম। অর্থাৎ দেখো এই প্রথম V1 এর সঙ্গে V3 অর্থাৎ V1 এর সঙ্গে পাস্ট পার্টিসিপলের মিল রয়েছে। কাম, কেম, কাম প্রথম এবং তৃতীয় রূপ একই থাকে। তাহলে গেল V1 নট ইকুয়াল টু V3, এই সরি, না না এখানে ঠিকই করা রয়েছে, বুঝতে বলা হয়েছে। দেখো V1 ইকুয়াল টু V3, অর্থাৎ দেখো কাম আর V3, V1 এর ভিতরে একই, এর রূপ একই, কিন্তু V2 টা দেখো আলাদা। এখানে কি হয়েছে? কেম। তাহলে প্রথম এবং তৃতীয় রূপ একই থাকে, আর সেকেন্ড রূপটা কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে কি বুঝলাম আমরা? তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে
যেগুলোর তিনটি একই রূপ থাকে, অথবা তিনটি রূপই আলাদা, অথবা দ্বিতীয় আর তৃতীয় একই থাকে, অথবা প্রথম ও তৃতীয় একই রূপ থাকে, এইগুলো বোঝাতে এইগুলো সব হয় ইররেগুলার ভার্ব। ইররেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। আর যে ভার্বের সঙ্গে, অর্থাৎ যে ভার্বটিকে ভি2 এবং ভি3 রূপ দেওয়া হয়, তার সঙ্গে রূপ দেওয়ার সময় ডি বা ইডি যুক্ত করতে, ডি বা ইডি যুক্ত করে ভি2 এবং ভি3 করা হয়, সেগুলি হলো রেগুলার ভার্ব। বুঝতে পারলাম? এবার দেখো, নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। একটা কি পয়েন্ট দেখে নাও, খুব সুন্দর করে এটা মাথায় রাখবে। এই কি পয়েন্টটা দেখো কি রয়েছে। আমরা সবাই জানি যে রিড, রিড 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 একটা মূল ভার্ব বা রুট ভার্ব বা রুট ওয়ার্ড। এর ভি2 এবং ভি3 একই আছে। আমরা সবাই বলি যে তিনটি রূপে একই, অবশ্যই তার স্পেলিং কিন্তু একই, তার কিন্তু উচ্চারণটা কিন্তু আলাদা হবে। তো আমরা বলি সচরাচরে রিড রিড রিড, কিন্তু এটা সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণ হবে রিড, অর্থাৎ এটা ভি1। রেড, রেড, প্রথমে আয়ের হস্যির উচ্চারণ, রয়ের সঙ্গে হস্যির উচ্চারণ, এবং ভি2 তে রয়ের সঙ্গে একারের উচ্চারণ, ভি3 তে রয়ের সঙ্গে একারের উচ্চারণ। তাহলে কি হলো সঠিক উচ্চারণটা? ভি1 রিড, ভি2 রেড, ভি3 রেড। রিড, রেড, রেড। বুঝতে পারলাম? তাহলে আজকে আমাদের যে ক্লাসটা কমপ্লিট হলো সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, ডামি সাবজেক্ট এবং ভার্বের প্রকারভেদ, অর্থাৎ রেগুলার ও ইররেগুলার ভার্ব। আমাদের ইংলিশে এখন চলার মতো এই যে 4টি ক্লাস আমরা করলাম, একটা বেসিক একটা ধারণা কিন্তু বা একটা কনসেপ্ট পেলাম। এবার এরপরে আমরা যে ক্লাসগুলো করব সেগুলো এই 4টি ক্লাস করার ফলে কিন্তু আমাদের পরবর্তী ক্লাসে আমরা খুবই সহজভাবে আমরা সবকিছু অ্যাচিভ করতে পারবো। তাই এই ভিডিওটি প্রথম যারা দেখছো তারা অবশ্যই আগের যে ভিডিও ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই আগে তোমরা একটু দেখবে, তারপরে ক্লাসটা করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। সবাই কিন্তু কমেন্টসে জানাবে কেমন ক্লাসটা লেগেছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই কিন্তু কমেন্টসে জানাবে ক্লাসটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।